আজ 10ই অক্টোবর। এখন বেলা 12টা। আর কিছুক্ষণ পরেই পৌঁছাবো গ্যাংটকে। 9ই অক্টোবর সকালে লাচুং থেকে বেরিয়ে অনেক পথ, অনেক অপ্রত্যাশিত ঘটনা, অনেক অ্যাডভেঞ্চার ও এক রাত্রি পেরিয়ে এখানে পৌঁছালাম। আজ আমাদের সেই অভিজ্ঞতার কাহিনী বলতে চলেছি। 9 তারিখ সকালবেলা উঠেই দেখি মুষলধারে বৃষ্টি পড়ছে। ফলে চপার করে উড়ে পৌঁছাবো গ্যাংটকে সেই আশা ছাড়তে হলো। পড়ে রইল পায়ে হেঁটে পৌঁছানোর অপশন, কিন্তু বৃষ্টির কারণে বেরোতেও দেরি হলো। আমরা সকাল 5টার বদলে 8:30টাতে যাত্রা শুরু করলাম। প্রথমে গাড়িতে যাত্রা শুরু করে এক জায়গায় থামলাম। ওখানে চেকপোস্টে প্রত্যেকের নর্থ সিকিমের পারমিট চেক করা হলো। সেই সময় চোখ পড়ল আকাশে চপার উড়ে যাচ্ছে। বুঝলাম বাই এয়ার রেস্কিউও শুরু হয়ে গেছে। তার কিছু পরেই আবার গাড়ি থামল। সেখানে লোকাল লোকজন পায়ে হেঁটে পথ পার করা ট্যুরিস্টদের জন্য খাবারের ব্যবস্থা করেছে। আমরা সবাই সেখানে ভাত, ডাল, বাঁধাকপির তরকারি এসব খেয়ে আবার গাড়িতে চেপে বসলাম। গাড়ির অন্তিম গন্তব্য বব নামের এক জায়গা। ববে গাড়ি রাখার পর আমাদের ড্রাইভার ভাইকে নিয়ে আমরা পদব্রজেই যাত্রা শুরু করলাম। আমাদের এবারে ট্রেকিংয়ের প্ল্যান ছিল, সেটা ক্যান্সেল হওয়াতে নর্থ সিকিমের ট্যুরে এলাম। কিন্তু নেচার ট্রেকিংয়েরও ব্যবস্থা করে দিল। হাঁটতে হাঁটতে পৌঁছালাম বিপর্যস্ত চুংথামে। চুংথামে পৌঁছে দেখলাম চারিদিক লণ্ডভণ্ড করে রেখে গেছে বাঁধের বাঁধ না মানা জলরাশি। ভাঙা ঘর বাড়ি, হোটেল, দোকানপাট সব যেন তাসের ঘরের মতনই ছড়িয়ে পড়ে আছে। বিধ্বংসের সামনে দাঁড়িয়ে বিধ্বস্ত আমরা প্রত্যেকে অবাক, যেন টিভিতে দেখা কোনো দুর্যোগের পটভূমি আর চাক্ষুষ করলাম। এর ঘোর কাটতেই কিছু সময় বয়ে গেল। এখানে আমরা আবার এক জায়গায় আইডি দেখিয়ে ব্রিজ পার করার টোকেন নিলাম। টোকেন সংগ্রহ করে আমরা ব্রিজ পার করব বলে যে রাস্তা দিয়ে এগোতে থাকলাম তাতেও ধ্বংসের রাসলীলা কিছু কম নয়। ইতস্তত বিক্ষিপ্ত ভাঙা ঘরবাড়ি, ভাঙা দরজা জানলা, আরো কত না জানি কি। হঠাৎ আর্মি কর্তৃক সতর্কতাবাণী কানে এলো, কেউ যেন মেটাল জাতীয় কোনো কিছুতে পা না ফেলে দিই, কারণ কাছেই ছিল আর্মি ক্যাম্প।
তার বিভিন্ন এক্সপ্লোজার সামগ্রী জলের তোড়ে এদিক ওদিক ভেসে এসে আটকে আছে। একে তো ভাঙাচোরা রাস্তা, বেশ অনেকটা পথ পার করে সদ্য বানানো টেম্পোরারি ব্রিজের কাছে পৌঁছাতে হবে, যার নিচ থেকে বিধ্বংসী তিস্তা ক্ষিপ্ত মেজাজে বয়ে চলেছে। ক্লান্ত অবসন্ন মন, লাগেজের বোঝা, সবার মধ্যে আগে পৌঁছানোর তাড়া, ফলে একটা বচসা বাঁধার উপক্রম, আর তারপর মাথার ওপর দিয়ে চিনুকের মাঝে মাঝে পারাপার। সব মিলিয়ে বলে বোঝাতে পারবো না কি অনুভূতি কাজ করছিল। সেই অদ্ভুত প্রতিযোগিতার মধ্যে দিয়েই পৌঁছালাম ব্রিজের সামনে। লোকাল লোকজন, সিকিম পুলিশ আর আর্মি কর্তৃক বানানো এই ব্রিজের বয়স তখনও 48 ঘন্টাও পেরোয়নি। আমাদের অতি পরিচিত শান্ত তিস্তা সেদিন রুদ্রমূর্তি ধারণ করে নির্মম গর্জনের তাণ্ডব করে চলেছে, যেন এত বিধ্বংসও তাকে শান্ত করতে পারেনি। সুযোগ পেলে সে আবার পুরোটা গ্রাস করবে। ব্রিজের আরও কাছে পৌঁছে দেখলাম এখানেও লাইনের ট্রেডিশন অব্যাহত রয়েছে। ট্যুরিস্ট, লোকাল লোকজন সবাই মিলিত হয়ে ব্রিজের দুদিকে দুটো লাইন তৈরি করেছে। সদ্য তৈরি টেম্পোরারি বাঁশের ব্রিজ, নিচে উন্মত্ত তিস্তা, চারিদিকে ধ্বংস, মাটির তলায় লুকিয়ে থাকা এক্সপ্লোজার। তাই সতর্কতা মেনে আর্মি আর লোকাল পুলিশরা 2-1 করে মানুষ যেতে দিচ্ছেন ব্রিজ পার করে ওপারে যাওয়ার জন্য। অবশ্য যাতে ট্যুরিস্টদের কোনো অসুবিধা না হয় তার জন্য তারা লাগেজও পার করে দিচ্ছেন। কারোর প্রয়োজন হলে হাত ধরে তাকে পারও করিয়ে দিচ্ছেন। তবে পুরোটাই টাইম টেকিং প্রসেস, ফলে লাইনে দাঁড়িয়ে তা দেখতে লাগলাম আর নিজের টার্ন আসার অপেক্ষায় রইলাম। লাইনে দাঁড়িয়ে ভাবছি এখনো অনেকটা পথ বাকি। তিস্তা তার প্রচণ্ড গর্জনে ক্রমাগত মনের ভয় বাড়িয়ে তুলছে। হঠাৎ কানে এলো জোরে জোরে হুইসেলের আওয়াজ। ভীত চোখে চেয়ে দেখি যে রাস্তা পার করে এই লাইনে দাঁড়িয়েছি সেই উঁচু জায়গা থেকে মিলিটারিরা ইশারা করছেন সবাইকে সরে যেতে। ছোটবেলায় পড়া বহু ভূতের গল্পে একটা কমন লাইন থাকতো, যে সেই সময় আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সেই দিন ওটাও উপলব্ধি করলাম যখন দেখলাম ওপরের কয়েক জায়গা থেকে জল পড়তে শুরু করেছে। এক মুহূর্তের জন্য মনে হলো সব শেষ। লাইনের লোকজনও যে যার মতো ছুটোছুটি করতে থাকলো, কিন্তু যাব কোথায়? এ তো জলে কুমির, ডাঙায় বাঘ অবস্থা। একপাশে নির্মম তিস্তা, যার স্রোত কোনো কিছু আস্ত রাখতে দেবে না, তার ওপর থেকে পড়া ওই জল। কিন্তু ভাবনা শেষ হতে না হতেই আর্মি, পুলিশ সকলে আশ্বস্ত করলো যে ভয়ের কিচ্ছু নেই। ওপরে যেসব ভাঙা ঘরবাড়ি তার মধ্যেকার জমে থাকা জল বেরিয়েছে, তাই ওই স্রোতের উৎপত্তি। ভাবনার গতিবেগ বোধহয় আলোর থেকেও দ্রুত। তাই ওই কয়েক মুহূর্তেই বিভ্রান্ত মন ভেবে নিয়েছিল আরও একবার বাঁধভাঙা জলরাশি আছড়ে পড়বে আর আমাদের জল সমাধি করে যাবে। যাই হোক, ভাবনা আর বাস্তবের অ্যাডজাস্টমেন্ট হলে আবার লাইন করে ব্রিজ পারাপার শুরু হলো। এভাবে একসময় আমাদের টার্ন এলো। ক্ষুব্ধ তিস্তার ওপরে বাঁশের তৈরি 200 মিটার লম্বা ব্রিজ পার করলাম এক আর্মির হাত ধরে। পার হয়ে খানিক এগোতেই বসে থাকা আর্মিদের একদল আমাদের চা খাওয়ালো।
খানিক দূরে এক টেম্পোরারি সিঁড়ি, সেখান থেকেও আর্মিরাই সবার ব্যাগ ওপরে তুলে দিচ্ছিল। আমরা আর্মিদের দেওয়া চা খেতে খেতে ওই বিধ্বংসের মধ্যেও পাহাড়ের আকাশের সম্মিলিত অপরূপ সৌন্দর্য দেখে অবাক হচ্ছিলাম। তার ঘোর কাটিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমরা যোগ দিলাম এক বিশাল লাইনে। সেই লাইনটা ছিল গাড়ি পাওয়ার। গাড়ি মানে যে কোনো গাড়ি, সেই লিস্টে টেম্পোও বাদ ছিল না। এখান থেকে গাড়ি করে নিয়ে যাবে হেগাথাং, সেখান থেকে পায়ে হেঁটে রংরাং, ওখান থেকে গাড়ি করে গ্যাংটক। পুরো ব্যবস্থা করেছিল সিকিম ট্যুরিজম বিভাগ বিনা খরচে, কিন্তু এর ব্যতিক্রমও ঘটেছিল, যার কথা যথাস্থানে বলছি। এখানেও লোকাল লোকজন খাবারের ব্যবস্থা করে রেখেছিল, আর ছিল আর্মিদের তরফ থেকে মেডিকেল সাপোর্ট। আমরা সেই লাইনে দাঁড়িয়ে ও লাইনের কাছাকাছি ঘুরে বেড়াতে লাগলাম। সময় পার হলো, কিন্তু গাড়ির ব্যবস্থা হলো না। ফলে অবশিষ্ট লোকজন ব্যস্ত হয়ে পড়েছিল। বিকেল যখন পার হতে শুরু করলো, ওখানে মোতায়েন পুলিশেরা অনুরোধ করলো আমরা যে কজন মহিলা আছি তারা যেন ওদের গাড়িতেই রওনা দিই, এবং আরও জানালো আজকের অন্তিম গন্তব্য হবে হিগাথাংয়ের রেস্কিউ ক্যাম্প। আজকের রাত ওখানে কাটিয়ে আমরা কাল বাকি পথ পার করতে পারবো। প্রথমে রাজি না হলেও পরে এক প্রকার বাধ্য হই অর্ণবকে দলের বাকি ছেলেদের সাথে রেখে আমি বাকি মহিলাদের সাথে পুলিশের গাড়িতে উঠে বসলাম। গাড়ি 15 মিনিট চলার পর 5 দিন বাদে ফোনে অজস্র নোটিফিকেশনের আওয়াজ পাওয়া গেল। বুঝলাম অবশেষে নেটওয়ার্ক পেয়েছি। আরও কিছুক্ষণ পর অর্ণবের ফোন এলো, ওরাও একটা টেম্পোতে উঠে যাত্রা শুরু করেছে, অর্থাৎ ওরাও নেটওয়ার্ক জোনে ঢুকেছে। কিন্তু পরক্ষণেই আরেক বিপত্তি। পরের পর অর্ণবের ফোন এলো, আর প্রতি ফোনেই এক এক নতুন ঝামেলার খবর। প্রথমবার জানালো ওদের টেম্পোর ড্রাইভার খানিক চলার পরেই গাড়ি থামিয়ে প্রত্যেকের থেকে টাকা দাবি করেছে, না হলে সে এগোবেই না। সেই আবদার মেটানোর পর নেক্সট ফোনে জানতে পারলাম ওই ড্রাইভার বলছে হিগাথাং যাবে না। অবশেষে আমরা যে গাড়িতে ছিলাম সেই পুলিশের সাথে কথোপকথনে অর্ণবের গাড়ি আরও কিছুটা এগোলো, তবে সেটা ভুল পথে। আমরা যতক্ষণে হিগাথাংয়ের রেস্কিউ ক্যাম্পে পৌঁছালাম জানতে পারলাম ওরা কোনো জঙ্গলের রাস্তায় আছে, আর ড্রাইভার ওদের গাড়ি থেকে নামিয়ে পালানোর মতলব করছে। আমরা তখন রেস্কিউ ক্যাম্পের লোকজনের সাথে কথা বলে ওদের অনুরোধ করে এখান থেকে একটা গাড়ি পাঠিয়ে অর্ণবদের আনার ব্যবস্থা করলাম। এই কাহিনী তো চলতেই থাকবে, তার মাঝে বলে রাখি এরকম আরও কাহিনী উপভোগ করতে হলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অর্ণবরা যখন এসে পৌঁছালো তখন রাত 11:15। দুঃস্বপ্নের মতো সেই রাতটা কোনো রকমে পেরিয়ে পরের দিনে সূর্যের আলো ফুটল যখন, আমরাও পায়ে হেঁটে এগোতে থাকলাম রংরাংয়ের দিকে।
রাস্তা বেশ অনেকটা, আর রংরং পৌঁছানোর পরে আজকেই বা গাড়ির ব্যবস্থা কি হবে এসব চিন্তা করে প্রথম থেকেই যত তাড়াতাড়ি সম্ভব এগোতে থাকলাম। ভালো মন্দ মিশিয়েই দুনিয়া, তাই আটকে পড়া ট্যুরিস্টদের বিনা খরচে উদ্ধারের ব্যবস্থা সিকিম ট্যুরিজম করলেও গতকাল অর্ণবরা ওই ড্রাইভারের কবলে পড়ে হয়রান হলো। কিন্তু আজ যখন পথ চলতে শুরু করলাম, কিছু পর থেকেই দেখলাম প্রচুর লোকাল লোকজন যারা পায়ে হেঁটে রংরং যাওয়া মানুষদের জন্য বিনামূল্যে কেক, বিস্কিট, চা ও জলের আয়োজন করে রেখেছিল। আমরাও অল্প বিস্তর থেমে নিজেদেরকে বিশ্রাম দিলাম, চা খেলাম, কিন্তু তারপর যত দ্রুত সম্ভব এগোতে থাকলাম। সকাল 8টা নাগাদ পৌঁছালাম রংরং ব্রিজের সামনে। সেখানে নিজেদের নাম আর প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করিয়ে একজন একজন করে ব্রিজের দিকে এগোতে থাকলাম। এই ব্রিজের নিচের তিস্তাও অবাধ্য উদ্দাম, কিন্তু পাহাড়, আকাশ সবকিছুই তাদের অমলিন সৌন্দর্য দিয়ে মনের হতাশা দূর করে দিচ্ছিল। বারবার মনে হচ্ছিল আর একটু, তারপরেই রংরং, তারপর গ্যাংটক, তারপর কলকাতা। সেই মুহূর্তে তিলোত্তমা কলকাতার কোলাহল দেখতে মন ছটফট করছিল। কিন্তু আর একটু পথ সেটা নয়, ব্রিজ পার করেও বেশ অনেকটা হাঁটতে হলো, উঠতে হলো চড়াই। অবশেষে পৌঁছালাম রংরং। সেখানেও সিকিম ট্যুরিজম ডিপার্টমেন্ট সকলের জন্য খাবারের আয়োজন করে রেখেছিল। ইতিমধ্যে বাকি সঙ্গীরাও একে একে এসে পড়ল। সিকিম ট্যুরিজমের সাহায্যে বাস পেয়ে গ্যাংটকের দিকে যাত্রা করলাম।